বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য আলোচনা হওয়ার যথেষ্ট যৌক্তিকতাও আছে, কারণ আমাদের এই প্রকল্পে খরচ হয়েছে 1,38,686 কোটি টাকা, যেটা $12.65 মিলিয়ন, যার 90%ই রাশিয়া থেকে ঋণ দেওয়া হয়েছে। আমরা যদি এই টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করি, তাহলে কমপক্ষে আমরা 4 থেকে 5টা পদ্মা সেতু তৈরি করতে পারবো। তো নিঃসন্দেহে এটা বাংলাদেশের এখনো পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প। তো আজকে আমরা দেখব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রথমে আমরা এখানে 4টা টাওয়ার দেখতে পাচ্ছি। আমাদের অনেকেরই ধারণা যে মূলত বিক্রিয়াটা এর ভিতরেই হয় এবং এখান থেকে আমাদের যে বিদ্যুৎটা উৎপন্ন হয়। তো আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। এটা শুধুমাত্র একটা কুলিং টাওয়ার, এখানে নিউক্লিয়ার কোনো বিক্রিয়াই হয় না। এটা শুধুমাত্র গরম পানিকে ঠান্ডা করার একটা প্রসেস। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটা সংক্ষেপে দেখি। প্রথমে আমাদের রিয়েক্টরে তাপ উৎপন্ন হবে, সেখান থেকে জেনারেটরের সাহায্যে গরম পানি বাষ্পে পরিণত হবে, বাষ্প টারবাইনকে ঘোরাবে, তারপরে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এখান থেকে এই পানি কন্ডেন্সারে গিয়ে কন্ডেন্সার থেকে পানিটা কুলিং টাওয়ারে এসে ঠান্ডা হয়ে বাষ্প আকারে উপর থেকে বের হয়ে যাবে এবং নিচে ঠান্ডা পানিটা পুনরায় আবার এই রিয়েক্টরে আসবে। আমাদের যেহেতু এই কুলিং টাওয়ার নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, সেহেতু আমরা প্রথমে কুলিং টাওয়ার নিয়ে আলোচনা করব। অনেক মিমস ভিডিও দেখা যায় যে আমরা এই টাওয়ারটাকে উপর থেকে ঢেকে দিচ্ছি বৃষ্টির কারণে, কিংবা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টাওয়ারগুলো ধসে পড়লে এই এলাকা ধ্বংস হয়ে যাবে। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যখন আমরা দেখব যে টাওয়ারের ভিতরে আসলে কি আছে এবং টাওয়ার থেকে বাষ্প তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের কুলিং টাওয়ারের অভ্যন্তরীণ গঠন। প্রথমে আমাদের যে উপরের যেই ফাঁকা অংশটা থাকে, এখান থেকে মূলত হচ্ছে বাষ্প নির্গমন হয়, যেটা আছে আমরা ধোঁয়া আকারে দেখি, কিন্তু এটা আসলে ধোঁয়া না, এটা হচ্ছে বাষ্প। তারপরে আমাদের যে গরম পানিটা আসে কয়েকটা প্রসেস পার করে, সেটা এই পাইপের মাধ্যমে এখানে আসে। তারপরে এটা এই যে আমাদের এই অংশটা হচ্ছে বলে ফিলিং। তো এই ফিলিং এটা হচ্ছে বিভিন্ন প্লাস্টিক বা কাঠের একটা স্তর। তো এখানে পানিগুলো ফোটায় ফোটায় যেন পড়তে পারে, এই জন্য পানিটাকে স্প্রে করা হয়। এই ফিলিংটা পানিগুলোকে ধীরে ধীরে নিচে নামতে সাহায্য করে এবং এই যে এখান থেকে আমাদের ঠান্ডা বাতাস উপরের দিকে পাঠানো হয়। তো এই ঠান্ডা বাতাস এবং উপর থেকে যে গরম পানিটা ধীরে ধীরে আসছে, এটা পানির সাথে তাপ বিনিময় করে কিছু অংশ বাষ্পে পরিণত করে এবং তাপটা বেরিয়ে যায়। এই জলীয় বাষ্পটাই উপর থেকে বের হয়ে যায়, আর নিচেই আমাদের যে একটা ট্যাঙ্ক মতো আছে, ঠান্ডা পানির পুকুর বলা হচ্ছে, যেটা হচ্ছে একটা ট্যাঙ্ক। তো এখানে এসে আমাদের এই ঠান্ডা বাতাস এবং গরম পানি যে তাপ বিনিময় করলো, সেখান থেকে যে ঠান্ডা পানিটা সেটা এখানে এসে জমা হলো। তো এটা গেল হচ্ছে অভ্যন্তরীণ গঠন। এখন আমাদের যে প্রশ্ন, যে বৃষ্টির পানি, ঝড় অথবা বজ্রপাতে কুলিং টাওয়ারের সমস্যা হবে কিনা। প্রথমত এখানে আমাদের কোনো নিউক্লিয়ার বিক্রিয়া নাই, তো এখানে আমাদের বৃষ্টির পানিতে কোনো সমস্যা হবে না। এটার কাজই হচ্ছে আমাদের গরম পানিটাকে আমরা মানে ঠান্ডা পানিতে পরিণত করছি, আর যে জলীয় বাষ্পটাকে পাঠিয়ে দিচ্ছি এবং এই ঠান্ডা পানিটা এই পাইপের মাধ্যমে পুনরায় কিন্তু আবার গিয়ে আমাদের যে প্রসেস, সেটাই কিন্তু ব্যবহার হবে। তো বৃষ্টির পানিতে এখানে কোনো সমস্যা হবে না, বরং এটার মাধ্যমে আমাদের পানি ঠান্ডা হতে সাহায্য হতে পারে। কিন্তু যদি অ্যাসিড বৃষ্টি হয়, তো সেক্ষেত্রে কুলিং টাওয়ারের
একটা ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, কারণ ক্ষয়ক্ষতি হলেও এখানে কোনো বিস্ফোরণ ঘটবে না। দ্বিতীয়ত, যদি ঝড় হয় তাহলে এর কি কোনো ক্ষতি হবে? উত্তর হচ্ছে, আমরা যদি দেখি এর যে আকৃতিটা, এটা হচ্ছে একটা অধিবৃত্তাকার আকৃতি, অর্থাৎ হাইপারবোলিক আকৃতি। এই টাওয়ারটি ঝড় প্রতিরোধ করার জন্যই কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে। আর বজ্রপাতের প্রতিরোধে এখানে লাইটেনিং রড ব্যবহার করা হয়, যার কারণে বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে এই টাওয়ারের কোনো ক্ষয়ক্ষতি হবে না। যদি কোনো কারণে কুলিং টাওয়ার ধসে পড়ে তাহলে কি হবে? এখন এটা তো ধসে পড়ার কোনো কারণ নাই, কিন্তু যদি কোনো কারণে ধসে পড়ে তাহলে আসলে কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে থাকবে, কারণ এখানে আমাদের যে কনডেনসন থেকে যে গরম পানিটা এখানে আসবে সেইটা ঠান্ডা হয়ে আমাদের পুনরায় প্রসেসে যাবে না, এতটুকু কাজ আমাদের বন্ধ থাকবে। এরপরে আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটাতে আসি। তো এটা আসলে আমরা বাইরে থেকে এইভাবে দেখি না, কিন্তু এটার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি এবং এখান থেকেই মূল খেলাটা হয়। মূলত আমরা তো জানি যে এখানে আমাদের যে জ্বালানিটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউরেনিয়াম। আর ইউরেনিয়াম সহজে ভেঙে গিয়ে অনেক বেশি শক্তি উৎপন্ন করে, তাপশক্তি, যেটাই মূলত বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো আমরা রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই দেখব। এখন আপাতত যে রিঅ্যাক্টরটা যেখানে হয়, তাপ যেখানে উৎপন্ন হয়, সেটার অভ্যন্তরীণ গঠনটা আমরা দেখব। প্রথমে এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল রড ড্রাইভ, অর্থাৎ এটা নিউটনের গতি নিয়ন্ত্রণ করে। এই রডটাকে যদি নিচে নামানো হয় তাহলে ফিশন কমে এবং উপরে ওঠালে ফিশন বাড়ে। এটা মূলত একটা সুইচের মতো। তারপরে কন্ট্রোল রড, এইগুলো হচ্ছে এই কন্ট্রোল রড, আর এই কন্ট্রোল রডের সুইচ হচ্ছে এইগুলা। 3 নম্বরে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চাপধারক পাত্র, বিক্রিয়াটা ঘটবে এর ভিতরে। এখন এখানে যেহেতু প্রচুর পরিমাণে তাপশক্তি হবে, সুতরাং বাইরের এই অংশটাও প্রচুর মজবুত হওয়া প্রয়োজন। তো এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এটা ইস্পাতের পাত দিয়ে তৈরি করা হয়, যার ফলে এটা উচ্চ চাপ এবং তাপ সহ্য করতে পারে। তারপরে রিঅ্যাক্টর কোর। রিঅ্যাক্টর কোর হচ্ছে জ্বালানি রডগুলোর সমষ্টি। আর জ্বালানি রড কোনগুলা? এই যে ভিতরের এইগুলো হচ্ছে জ্বালানি রড, আর এই জ্বালানি রডগুলোর সমষ্টিকে বলা হচ্ছে রিঅ্যাক্টর কোর। এরপরে রিঅ্যাক্টর কুলেট বা পানি। চুল্লির নিচের এই অংশটাতে পানি থাকে, যেটা কোর থেকে তাপ শোষণ করে এবং বাষ্প জেনারেটরে নিয়ে যায়। আর এখানে এই পানিটা আমরা এই ইনলেট পাইপের মাধ্যমে ভিতরে প্রবেশ করাই এবং এখান থেকে যে কোরের সাথে তাপ শোষণ করে যে একটা গরম পানি বের হবে, সেইটা আমরা এই আউটলেট পাইপ দিয়ে বের করি এবং এই আউটলেট পাইপটা আমরা নিয়ে যাই জেনারেটরে। এই অংশে আমাদের আছে গাইড টিউব। এটা আমাদের কন্ট্রোল রডগুলোকে সঠিক পথে চলাচলে সাহায্য করে। স্প্রেসার প্লেট, যেটা রডগুলোকে সঠিক অবস্থানে শক্তভাবে ধরে রাখে। এই যে এখানে এই রডগুলোকে শক্তভাবে ধরে রাখছে যে প্লেটটা উপরে এবং নিচে, এটা হচ্ছে সাপোর্ট প্লেট। এই সাপোর্ট প্লেট মজবুতভাবে ধরে রাখে বলেই এখানে প্রচণ্ড পরিমাণে তাপশক্তি উৎপন্ন হওয়ার ফলেও এই রিঅ্যাক্টর কোরগুলো সঠিক জায়গায় থাকতে পারে। তো আমাদের পরবর্তী প্রক্রিয়া ঘটবে মূলত এই আউটলেট পাইপ থেকে যেই গরম পানিটা আসছে সেই গরম পানির মাধ্যমে।
এখানে আমরা দেখি আউটলেট পাইপের মাধ্যমে যে গরম পানিটা আসছে সেটা এই স্টিম জেনারেটরের ভিতরে বাষ্পটা আলাদা হয়ে যাবে। যেই বাষ্পটা এই পাইপের মাধ্যমে আমাদের আসবে টারবাইনে, আর যেহেতু এটা একটা সরু একটা পাইপের ভিতর দিয়ে আসবে বাষ্পটা, সো এটা প্রচণ্ড উচ্চ চাপে আসবে এবং এই চাপটাই মূলত এই টারবাইনের যে ব্লেড এগুলাকে ঘোরাবে। এবং তারপরে এখানে যেহেতু আসবে হচ্ছে জলীয় বাষ্প, কোনো ধোঁয়া আসবে না, তো উচ্চ চাপে জলীয় বাষ্পটা এসে ব্লেডগুলোকে আঘাত করার পরে এখান থেকে পানিটা আমাদের চলে আসবে এই পাত্রে, এবং এই পাইপ থেকে কিন্তু জলীয় বাষ্পটা আলাদা হয়ে এখানে গিয়েছে, আর বাকি যে পানি সেটা এই পাইপের ভিতরে এই পাত্রে আসবে। এই পাত্রই হচ্ছে আমাদের সেই কনডেন্সার। কনডেন্সার থেকে আমাদের এই গরম পানিগুলো পাইপের সাহায্যে কুলিং টাওয়ারে আসবে, এবং কুলিং টাওয়ার সম্পর্কে আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেই প্রক্রিয়ায় এখান থেকে জলীয় বাষ্পগুলো চলে যাবে, এবং ঠান্ডা যে পানিটা এই পাত্রে জমা হবে সেটা আবার পুনরায় এসে রিয়েক্টরের আমাদের ইনলেটের ভিতর দিয়ে ঢুকে পুনরায় আবার প্রক্রিয়াটা সম্পন্ন করতে থাকবে। আর আমাদের বিদ্যুৎ উৎপন্নটা করে হচ্ছে মূলত এইখানে আমাদের যে উচ্চ চাপ সৃষ্টি হয় সেই চাপটা আমাদের এই টারবাইনের ব্লেডগুলোকে আঘাত করে, ফলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং সেই বিদ্যুৎটা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে জেনারেটর তার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এখন একটা সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে কেন ইউরেনিয়ামই ব্যবহার করব আমরা? কারণ ইউরেনিয়ামটা সহজে ভাঙতে পারে, এর পারমাণবিক ভরটা অনেক বেশি। এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং 2 থেকে 3টা আমাদের হচ্ছে নিউট্রন উৎপন্ন হয়। এই যে নিউট্রন, এইগুলো আবার মূলত গিয়ে আবার বিক্রিয়াতে সাহায্য করে। ইউরেনিয়ামগুলো কোথায় ব্যবহার করা হয়? এই ইউরেনিয়ামগুলো মূলত থাকে হচ্ছে এই যে রিঅ্যাক্টর কোরের ভিতরে বা ফুয়েল রডের ভিতরে। রডগুলোর ভিতরে থাকে ইউরেনিয়াম ডাইঅক্সাইড, যেটা মূলত আমাদের এই প্রক্রিয়ায় জ্বালানি, এবং এখানে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, আর শক্তিটাই পরে আমাদের বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে।